আরে চিয়াস কর না, কি হয়েছে? মুখ গোমরা করে বসে আছিস কেন? রাকেশ দা, তুমি বলেছিলে যে আমরা এখানে বিজনেসের ব্যাপারে আলোচনা করব। হ্যাঁ তো করবো তো, নে আগে মদ খা। দাদা, তোমার কথা শুনে আমরা কিছু টাকাও জমা করেছি, কিন্তু সকাল থেকে আমরা এখানে ওখানে ঘুরেই যাচ্ছি। হ্যাঁ রাকেশ দা, সব টাকা তো মদ খেয়ে নিচ্ছ, এসব কি হচ্ছে? তুমি বাদ দাও এসব বিজনেসের কথা, আমাদের টাকাগুলো শুধু ফেরত দাও। কে? কি বললি তুই? ঠিকই বলছে, তুমি টাকাটা ফেরত দিয়ে দাও, আমরা দুজনে বেরিয়ে যাই এখান থেকে। ঘন্টা টাকা পাবি না। রাকেশ দা, আমি আমার টাকা ফেরত চাই। এই বাচ্চারা শান্ত, হ্যাঁ বেশি কথা নয়। হ্যাঁ আরে খরচ হয়ে গেছে ভাই, চল এনজয় কর, মদ খা। আমি একবার বললাম না আমার সব টাকা ফেরত চাই। হে দিওয়ারের অমিতাভ বচ্চন, তুই এই জন্য কোথাও দেখাস? যা, পাবি না তোর টাকা, যা করার করে আমার নে। কষ্টের রোজগারের টাকা দেখবো কি করে তুমি আমাকে না দাও? সালা, আমার গায়ে হাত তুললি, আমার ওপর দাঁড়া, তোকে দেখাচ্ছি। বন্ধুত্ব আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রায়ই আমরা আমাদের খারাপ বা ভালো সময়ে আমাদের বন্ধুদের সঙ্গেই থাকি, কিন্তু এই বন্ধুত্ব যদি কোনো ভুল মানুষের সঙ্গে হয়ে যায় তাহলে আমরা খুব মুশকিলেও ফাঁসতে পারি, কারণ খারাপ সঙ্গের ফল খারাপই হয়। এই নিন ভাড়াটা। ছেলের নামটা কি? ওর নাম আমান। আমান, আচ্ছা ঠিক আছে। কবে থেকে উধাও? কাল সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে স্যার, এখনো বাড়ি ফেরেনি। সব জায়গায় আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, প্রতিবেশীদের সবাইকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারছে না স্যার। ওর মোবাইলটাও বন্ধ স্যার। ঠিক আছে, আশপাশের পুলিশ স্টেশনে আমি খবর করে দিচ্ছি। মাত্র একদিনই তো, হয়তো বন্ধুদের সাথে কোথাও গেছে, চলে আসবে। কি হয়েছে মা? কি বললো পুলিশ? কিছু বলো না। কিচ্ছু বলেনি, বললো যখন খবর পাবে আমাকে জানাবে। কি হয়েছে হামিদা? কি কাকি, হয়েছে? ওই আমান দাদার কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মা এক্ষুনি পুলিশ স্টেশন থেকে ঘুরে এলো। হামিদা, একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চিন্তা না করে কি করব বলো আশা? আমার ছেলেটা নিখোঁজ হয়েছে, ছোট ছেলেটার শরীর ভালো না। ডাক্তারবাবু বললেন ওর কিডনি নষ্ট, 5 থেকে 7 লাখ টাকা লাগবে। তুমি বলো, এই কাপড় সেলাই করে আমি আর কত টাকা জমাবো বলো? কিচ্ছু বুঝতে পারছি না কি করবো। হায় রে, এসব দুশ্চিন্তায় তোমার কাপড় সেলাই করতেও ভুলে গেছি। আর একটু সময় দাও, আমি সেলাই করে দিচ্ছি। আরে না হামিদা, কোনো চিন্তা করো না, কাল পরশু করে দিও, আমি আসছি, ঠিক আছে? তুমি চিন্তা করো না। তুমি চিন্তা করো না মা, আমি যখন ঠিক হয়ে যাব না তখন আমিও কাজ করব, অনেক টাকা কামাবো। তোমাকে আর এসব কোনো কাজ করতে হবে না। আমার সোনা ছেলে, তো দাদাও যদি এই কথাটা একবার বুঝতে পারতো। দেখুন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি। স্যার, 3 দিন হয়ে গেছে আমার ছেলেটা নিখোঁজ, এখনো বাড়ি ফেরেনি। আপনারা যদি এরকম চুপচাপ বসে থাকেন তাহলে কি করে জানতে আমি পারবেন? বলে দিয়েছি না, যখনই কিছু খোঁজ পাবো আপনাকে জানিয়ে দেবো। হ্যাঁ স্যার, আমাদের তো কোনো বড় মানুষের সঙ্গে যোগাযোগ নেই, গরিব মানুষের কোনো দামই নেই আপনাদের কাছে। দেখুন, এইরকম কোনো ঘটনা নয়, আমি আপনার কষ্ট বুঝছি। আমি আশপাশের পুলিশ স্টেশনে ইনফর্ম করে দিয়েছি, আমি যখনই খোঁজ পেয়ে যাবো আপনাকে ফোন করব। আপনি প্লিজ আসুন। আরে আমান, করিম কাকা বলছিল তৌফিকের ফ্যাক্টরিতে তোর জন্য একটা কাজ দেখেছে, তুই ওর সঙ্গে দেখা করে নিস। আরে মা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি চাকরি বাকরি করতে চাই না, আমি নিজের ব্যবসা করতে চাই। কিন্তু বাবা, নিজের ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগে, কোথায় পাবি এত টাকা? তুমি চিন্তা করো না মা, সে ব্যবস্থা আমি করে রেখেছি। দেখ বাবা, এই সমস্ত কথা আমাকে বলিস না। যা কিছু করবি ভাবনা চিন্তা করে বুঝে শুনে করবি, ভালো লোকের সঙ্গে করবি। সময় খুব খারাপ বাবা। দেখো মা, আমাদের কাছে খুব কম সময় রয়েছে,
ভাইয়ের অপারেশনের জন্য টাকা জোগাড় করতে হবে। কিন্তু বাবা, আরে মা, তুমি দেখো, শহরের সব থেকে বড় হসপিটালে ওর চিকিৎসা করাবো আমি। আর তারপরে তোমাকেও কাজ করতে হবে না। আমার উপর ভরসা রেখো, আমি সব ঠিক করে দেবো। হ্যালো, হামিদা ম্যাডাম বলছেন? হ্যাঁ আপনি তাড়াতাড়ি সরকারি হসপিটালে আসুন, বডি শনাক্ত করতে হবে। বাবা, ওষুধগুলো খেয়েছিস তুই? মা, দাদা, কিচ্ছু বলিস না বাবা। আমার মতো এরকম দিন কোনো মাকে যেন না দেখতে হয়। কিন্তু মা, ওই দাদা। মা, কোথায় চলে গিয়েছিলিস তুই? আমাকে একবার বলে যেতে পারিস রে, কোথায় চলে গিয়েছিলিস তুই? আমরা ভেবে হয়রান হয়ে যাচ্ছিলাম। দুদিন ধরে খেতে পারিনি, ঘুমোতে পারিনি, কিচ্ছু ভালো লাগছিল না। আমান, আমান, কি হয়েছে বাবা তোর? তুই কাঁদছিস কেন বাবা? কি হয়েছে বল আমাকে। ওদের উপর ভরসা করা আমার উচিত হয়নি মা। কি 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 হয়েছে বাবা তোর? কি হয়েছে বল আমাকে। মা, ওই রাকেশ, ও আমার সব টাকা নষ্ট করে ফেলেছে মা। যা পাবি না তোর টাকা, যা করার করে নে। আমার কষ্টের রোজগারের টাকা আমিও দেখছি, তুই কিভাবে না দিস। সালা, আমার গায়ে হাত তুললে? আমার গায়ে? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। তো আজকে আমি কি করছো? রাকেশ দা, আরে বোঝাই কে সামলা। রাকেশ দা, চুপ করো, ওকে সামলা আগে। সে কে? তুই তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? চল এক্ষুনি থানায় চল, চল চল। ম্যাডাম, ও খুব খারাপ লোক, আর আমি কোনো ঝামেলা চাই না। আর আমার কাছে তো কোনো প্রমাণও নেই। আমার ভুল হয়ে গেছে মা, ক্ষমা করে দাও আমায়। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কালকের থেকেই চাকরির খোঁজ শুরু করে দেবো। তুমি চিন্তা করো না মা, ভাইয়ের চিকিৎসার জন্য টাকা আমি নিয়ে আসবো মা। ওর বাবাটা। আরে আমান, কেমন আছো? আমি ভালো আছি বৌদি। রফিক আছে বাড়িতে? হ্যাঁ আছে তো, আসো ভিতরে এসো। রফিক, আমান এসেছে। বস বস। আসলে আন্টি, রফিকের সাথে দেখা করতে। আরে আমান, কেমন আছিস? আরে রফিক, কারোর সাথে কাজের ব্যাপারে কোনো কথা হয়েছে? তোর জন্য একটা পারফেক্ট কাজ আছে, কিন্তু তুই ইংরেজি বলতে পারিস তো? হ্যাঁ স্যার, আমি অল্প বিস্তর ইংরেজি বলতে পারি। দায়িত্বের কাজ, কিন্তু খুব সাবধান থাকতে হবে। হ্যাঁ নিশ্চয়ই স্যার, আমি কনফিডেন্সের সাথেই কাজটা করবো স্যার। অভিযোগের কোনো রাস্তা দেবো না আপনাকে স্যার। স্যার প্লিজ একটা সুযোগ আমাকে দিন স্যার। বাইক আছে তোমার কাছে? বাইক তো নেই আমার কাছে। দেখো, এটা কিন্তু ঘোরাঘুরির কাজ, কি করে ম্যানেজ করবে? স্যার আমি হেঁটে করে নেবো স্যার, এই কাজটা আমার খুব প্রয়োজন। আপনার তো টার্গেট ফুলফিল হলেই হলো না, আমি করে দেবো টার্গেট ফুলফিল। ঠিক আছে, কাল থেকে শুরু করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মা, আমান, আমান, আমি চাকরি পেয়ে গেছি মা, আমি চাকরি পেয়ে গেছি। 12,000 টাকা মাইনে। কি ভালো খবর শোনালি রে তুই, তোর চাকরি হয়ে গেছে। তোমায় অনেক শুভেচ্ছা দাদা। থ্যাংক ইউ ভাই। আচ্ছা মা, এক্ষুনি আসছি। যে বন্ধুটা আমাকে এই চাকরিটা পাইয়ে দিল, ওর সাথে দেখা করে আসি একবার। আসবার সময় মিষ্টি নিয়ে আসিস। নিশ্চয়ই আনবো মা, দেখো তুমি, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যালো, হামিদা বলছেন? হ্যাঁ আমার নামে একটা ছেলে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আপনি তাড়াতাড়ি থানায় আসুন। কিন্তু স্যার, আমার ছেলে তো বাড়ি ফিরে এসেছে। কি? আপনি বলেননি কেন? আমরা এখানে খোঁজাখুঁজি করছি। আপনাদের জন্য না পুলিশের সময় নষ্ট হয়। ক্ষমা করবেন স্যার, ভুল হয়ে গেছে।
হেনা, কেমন আছো তুমি? ঠিক আছে। শুনলাম তুমি চাকরি পেয়েছো। হ্যাঁ, 3 সপ্তাহ হয়েছে সবে। শুনে ভালো লাগলো। এবার তো তোমার ভাইয়ের আর কোনো অসুবিধা হবে না নিশ্চয়ই? বলতে পারবো না। আর তোমার? আরে হেনা, শোনো না। আরে তুই রাকেশকে ফোন করেছিলিস তো? হ্যাঁ ভাই, আমি তো ওকে বলেছিলাম যে যা হওয়ার হয়ে গেছে, এবার তো আমাদের টাকাটা ফেরত দাও। হ্যাঁ ভাই, পরিশ্রমের টাকা এমনিতে তো আসেনি। হ্যাঁ ভাই, ওকে তো বলেছিলাম এখানেই আসতে। জানি না কোথায় আছে। আসবে, কোথায় বা যাবে? পৃথিবীর সব কাজ শেষ করে এখানেই আসতে হবে। আচ্ছা, ওসব ব্যাপার ছাড়, তুই কালকে আমাকে ফোন করেছিলিস, তোর কি কিছু বলার ছিল? আসলে সেরকম কিছু না ভাই। আরে এমনি এমনি তো ফোন করেছিলাম। করবি না, কিছু তো একটা ব্যাপার আছে। কিরে, সব ভালো তো? জামাল তুই? হ্যাঁ আমি আমান, আমি তোর সাথে কিছু দরকারি কথা বলতে চাই। চল বাইরে চল। আমি 1 মিনিটে আসছি। ওই, এত আপসেট হয়ে আছিস কেন? কি হয়েছে? আরে কিছু না ভাই, জাস্ট এমনি। আরে কিছু তো একটা হয়েছে, বল না কি? কিছু না ভাই, এমনিতেই জাস্ট। কি হয়েছে দাদা, তোমায় আজ খুব খুশি দেখাচ্ছে? আজ হচ্ছে প্রথম দিন, স্যালারি পাবো আজকে। আরে বাহ, খুব ভালো তো। তাহলে তো খাওয়াতে হবে আমান বাবা। কোথায় খাওয়াবে আমাদের আজ? তুমি যেরকম চাও মা। পাড়ার মোড়ের বড় দোকানটা থেকে খাবার আনাবো সন্ধ্যাবেলা। হ্যাঁ, আমি শুনেছি ওখানে খুব ভালো ক্ষীর পাওয়া যায়। ক্ষীর আনবো আর মটন বিরিয়ানি। কিন্তু দাদা, আমি কি করে খাবো? আমাকে তো ডক্টর না করেছে। আরে আমান, তো দেরি হয়ে যাচ্ছে বাবা, এবার তুই বেরো, সাবধানে যাস। হ্যাঁ আসছি মা। শোন, 1 মিনিট, 1 মিনিট। এই রুমালটা আমি নিজের হাতে তোর জন্য বানিয়েছি বাবা। সব সময় এটা তোর সঙ্গে রাখবি, আমার ভালোবাসা মনে করে। মা, আর একবার চেষ্টা করে দেখো না, হয়তো লাইন পেয়ে যাবে। দেখছি। The number you have called is currently switched off. Please try again later. এখনো বন্ধ বলছে। মা, তুমি চিন্তা করো না, দাদা ঠিক বাড়ি চলে আসবে। হতে পারে যে বন্ধুদের সঙ্গে গেছে কোথাও পার্টি করতে। আরে পার্টি করুক আর যাই করুক, অন্তত পক্ষে ফোনটা তো চালু রাখবে। আমি যে খবর নেব, কোথায় নেব? আমার তো ভীষণ ভয় করছে। মা প্লিজ। হ্যালো আমান। কি হয়েছে মা? কে ফোন করেছে মা? পুলিশ স্টেশন থেকে ফোন ছিল। বাস বাস বাস, এইখানে রাখো। এ নাও ভাই। হ্যাঁ, তাহলে স্যার, কি ব্যাপার, কি হয়েছে? বসুন। কোথায় আপনার ছেলে? স্যার, ও কাল রাত থেকেই তো বাড়ি ফেরেনি। আমি বলে দিচ্ছি, আবার পালিয়ে গেছে নিজের বন্ধুদের সাথে, আর এবার এনার টাকা নিয়ে পালিয়েছে। ইনি আগরওয়াল বাবু, এনার এজেন্সিতে আপনার ছেলে কাজ করত। কি বলছেন স্যার আপনি? আগে হ্যাঁ, কোম্পানি 70,000 টাকা নিয়ে ও পালিয়ে গিয়েছে। না না স্যার, আমার ছেলে এরকম করতে পারে না স্যার। কমপ্লেন করেছেন ইনি। আমার চুরি করতে পারে না স্যার, ও এরকম করতেই পারে না স্যার। দেখুন, ও যদি চুরি না করত তাহলে এইভাবে বাড়ি থেকে পালিয়ে যেত না, এমনকি মোবাইল অফ করে। আমি মানছি স্যার, ওর মোবাইল সুইচ অফ বলছে। আর এমনিতেই আপনার ছেলের তো অভ্যাসই আছে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যাওয়া। ওকে বলবেন ও যতই লুকিয়ে থাকার চেষ্টা করুক না,
বেশি দিন আমাদের হাত থেকে রেহাই পাবে না। আপনি এবার যেতে পারেন। কি হয়েছে হামিদা? আমানের ব্যাপারে কিছু জানতে পারলে বলো না। কোথায় গেছিলে? পুলিশের কাছে? ওরা ডেকেছিল তোমায়? ঠিক আছে, চলো আমি পরে আসছি। একটা কথা বলি, কিছু মনে করো না, হ্যাঁ? কি বলো তো, একটা মানুষ যখন কোনো খারাপ সঙ্গে পড়ে যায় না, তাহলে তার শোধরানোটা খুব মুশকিল হয়ে যায়। অমন হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। এজেন্সির কমপ্লেন অনুযায়ী সে 70,000 টাকা নিয়ে পালিয়েছিল, কিন্তু হামিদা এই কথাটা বিশ্বাস করতে রাজি ছিল না। কিন্তু আমনের সঙ্গে আসলে কি ঘটেছিল? সে কি সত্যিই টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল, নাকি এই পুরো মামলাটাই অন্য কিছু ছিল? পুলিশের কাছে এটা শুধুমাত্র একটা চুরির কেস ছিল। যেই এজেন্সিতে আমন কাজ করত, তারাও এত সামান্য একটা ক্ষতির জন্য পুলিশের ঝামেলায় পড়তে চাইছিল না। কিন্তু হামিদার কাছে তার ছেলে নিখোঁজ হয়ে গিয়েছে, আর সে তার আশা ছাড়তে রাজি নয়। স্যার, আমার ছেলে স্যার। বসুন আপনি, আমি আসছি। স্যার স্যার, আমার ছেলে কি স্যার, হয়েছে? ছেলে দুদিন ধরে বাড়ি ফেরেনি স্যার, একটু খোঁজ নিয়ে দেখুন না। আরে ভাই, কি হয়েছে ওনার? আরে কোনো ব্যাপার নয় রে, এনার ছেলে চুরি করে পালিয়েছে, কিন্তু ইনি স্বীকারই করতে চান না। এই প্রায় 1.5 মাস আগে উনি মিসিং কমপ্লেন লিখিয়েছিলেন, কিন্তু দুদিনের মধ্যে ছেলে ফিরে চলে এলো। আরে গিয়েছিল বন্ধুদের সাথে মজা করতে। এবার তো ছেলে গায়েব, সেই সঙ্গে যেখানে কাজ করতো সেখান থেকে টাকা চুরি করে পালিয়েছে। মা, ভাইয়ের তো সবসময় শরীর খারাপ থাকে, তাই আমি ভেবে নিয়েছি আমি আমার একটা কিডনি ওকে দিয়ে দেবো। এইসব তুই কি কথা বলছিস বাবা? সত্যি বলছি। তাছাড়াও আমার কাছে তো 2টো কিডনি আছে, তাই না? একটা আমার আর একটা আমার ভাইয়ের। না বাবা, তোর সামনে তোর পুরো ভবিষ্যৎটা পড়ে রয়েছে। তোকে বিয়ে করতে হবে, অনেক কাজ করে অনেক টাকা রোজগার করতে হবে। কিন্তু মা, ভাইয়ের ঠিক হওয়াটাও তো দরকারি, তাই না? তুমি প্লিজ কোনো ডক্টরের সাথে কথা বলো না মা, প্লিজ। এখনো তোর মা বেঁচে আছে, আমি তো আছি। যদি তোর ভাইয়ের কিডনি দেওয়ার দরকার পড়ে, তাহলে আমি আমার কিডনি দেব। তুই শুধু কাজের উপর মন দে, হ্যাঁ? বাবা, তোমাদের এখানে বিল পাওয়া যায় না ওই নাম্বারের সাথে? ওটা পাওয়া যাবে? দেখুন, পাওয়া তো যায়, কিন্তু সেটা আপনাকে দেওয়া যাবে না। এই নাম্বারটা আপনার ছেলের নামে রেজিস্টার্ড আছে, তো ওকেই দেওয়া যেতে পারে। বাবা, বোঝবার চেষ্টা করো। আমার ছেলে অনেক দিন ধরে বাড়ি আসেনি, কোনো খবর পাচ্ছে না। শুধু এই একটাই রাস্তা আছে ওকে খুঁজে পাওয়ার। যদি দাও আমাকে, খুব উপকার হয় বাবা। তোমার ভালো হবে আপনি বাবা। বসুন। আমার মুখের দিকে তাকিয়ে দাও বাবা। আমার ছেলেকে ফিরে পেতে এটুকু sorry, সাহায্য madam. করো বাবা। এনি প্রবলেম? স্যার, উনি ওনার ছেলের আইটেমাইজড বিল চাইছেন। স্যার, এই একটাই মাত্র রাস্তা আছে আমার ছেলেকে খুঁজে পাওয়ার। একটু সাহায্য করুন, অনেক দিন ধরে বাড়ি ফেরেনি। যদি আপনারা এই নাম্বারটা দেন, আমি কোনোদিন আপনাদের সাহায্য ভুলবো না। রাজেশ, দিয়ে দাও। বৈশালী, আমাকে ওই প্রিন্টটা দাও তো। এই নিন স্যার। এই নিন। তোমাদের ভালো হোক বাবা। হ্যালো, আমি আমানের মা বলছি। তুমি আমানের বন্ধু তো? বাবা, ওর কোনো খবর জানো তুমি? অনেক দিন। ঠিক আছে, আচ্ছা শোন, পরের নাম্বারটা বল তো বাবা। মা, এই নাম্বারটা একবার ট্রাই করো। The number you have called is currently switched.
সুইচড অফ। এই নাম্বারটাও তো সুইচড অফ বলছে। মা এই দেখো, এই নাম্বারটা থেকে আমান দাদার ফোনে অনেকবার কল গেছে। আচ্ছা বলতো। 90875357। হ্যালো, কে? জাভেদ বলছি, আপনি কে? আচ্ছা শোনো, আমি আমানের মা বলছি। তুমি আমানের বন্ধু তো? হ্যাঁ আন্টি, কিন্তু আমান কোথায়? অনেকদিন তোকে দেখিনি। বাবা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই বাবা, খুব জরুরি দরকার। রফিক, আমান তো ওর খুব ভালো বন্ধু, ওরা দুজনে একসাথেই থাকে। ও আচ্ছা, তোমার কাছে ওর নাম্বার আছে বাবা? হ্যাঁ আন্টি, আমার কাছে হবে হয়তো। আচ্ছা লিখুন 10836395। এই নাম্বার তো আছে আমার কাছে। কিছুক্ষণ আগেই আমি এই নাম্বারটাতে ফোন করেছি, কিন্তু সুইচ অফ বলছে যে। আন্টি, এই নাম্বারটাই আমার কাছে আছে ওর। তুমি কি জানো রফিকের বাড়ি কোথায়? বলুন। আমি আমানের মা। রফিক আছে বাড়িতে? 1 মাস হয়ে গেছে, রফিক ভাইয়ের কোনো খোঁজ নেই। তার মানে হলো যে দুজনে একই দিন থেকে নিখোঁজ। আমরা দুজনেই তো মেয়ে মানুষ, কোথায় কোথায় খুঁজবো? একটা ছেলেকে তো প্রথমেই হারিয়েছি, আর এই ছেলেটা তো কোনো খোঁজ নেই, কোথায় যে ছেড়ে চলে গেল। এখানে তো আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। আমাদের পুলিশ স্টেশনে গিয়ে সবকিছু জানানো উচিত। প্রত্যেক মাই নিজের ছেলেকে ভালোভাবে, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের ছেলেরা অন্যায়ের সাথে জড়িয়েছে। না না স্যার, এরকম নয়। আমার ছেলে আমান এখন অনেক পাল্টে গেছে। ও তো চাকরি করছিল। আপনি রফিকের মা? হ্যাঁ সাহেব। আপনার বাড়িতে কে কে আছে? ওই আমার বাড়িতে আমি আর আমার বড় ছেলের বউ সালমা থাকে, আর আমার রফিক তো। স্যার ওই রফিক আর আমান ওরা খুব ভালো বন্ধু ছিল, দুজনে 1 মাস ধরে নিখোঁজ। স্যার আপনি আমাদের রিপোর্টটা লিখে নিন না স্যার। আমি বলেছি না আপনাদের। এড়িয়ে যাবেন না, রিপোর্টটা লিখুন না স্যার। কি হয়েছে কদম? স্যার প্রবলেম এনাদের? আমার ছেলে আর ওনার ছেলে, হ্যাঁ দুজনে খুব ভালো বন্ধু। ওরা আজ 1 মাস ধরে নিখোঁজ স্যার। আমি স্যারকে বলছিলাম যে ওদের মিসিং ডায়েরিটা লেখার জন্য, কিন্তু স্যার উনি রিপোর্ট লিখছেন না। কেন কদম, রিপোর্ট কেন নিচ্ছ না? স্যার এর আগেও উনি মিসিং কমপ্লেন লিখিয়েছিলেন। এনার ছেলে বদমাইশ, 2 দিনের মধ্যে বাড়িতে ফিরে আসে, আর যেখানে কাজ করতো সেখান থেকে 70,000 টাকা চুরি করে পালিয়েছে। স্যার কিন্তু এবার তো 1 মাস হয়ে গেছে, আমার ছেলে তো এখনো বাড়ি ফেরেনি। স্যার আপনি নিজেই একবার ভাবুন, একটা ছেলে তার মাকে ছেড়ে, অসুস্থ ভাইকে ছেড়ে 70,000 টাকা নিয়ে চলে যাবে, কিভাবে এমন করবে আপনি বলুন না ঠিক স্যার। আছে, আমরা চেষ্টা করছি। রানে কেসটা দেখে নাও। ওকে স্যার, বসুন আপনারা। স্যার রফিক আর আমান যেদিন থেকে নিখোঁজ সেই দিন থেকে ওদের মোবাইল সুইচ অফ আসছে, আর দুটো মোবাইলেরই শেষ লোকেশন তানভিলের আশেপাশে রয়েছে। তার মানে হলো দুজনেই মুম্বাইয়ের বাইরে রয়েছে। একটা কাজ করো, দুটো মোবাইলকে সার্ভেলেন্সে দিয়ে দাও। ইয়েস স্যার। কখনো না কখনো একটা ফোন তো অন হবেই, আর এই সব কটা নম্বরে ফোন করো যদি কিছু জানা যায়। ইয়েস স্যার। হামিদাকে ডেকে নিয়ে এসো। আপনার ছেলের সাথে কারো শত্রুতা ছিল? স্যার শত্রুতা নয়, কিন্তু ওরা খুবই ভয়ানক, আর এখন আমি কোনো ঝামেলা চাই না। হ্যাঁ ওর এক বন্ধুর সাথে ওর একবার খুব ঝামেলা হয়েছিল। কি নাম ওর? রাকেশ দুবে। থাকে কোথায়? বৈশালী নগরে থাকে। আমান আর রফিক কোথায়? আমি কি করে বলবো স্যার? বেশি প্রশ্ন করলে না হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দেবো। বল আমান আর রফিক কোথায়? জানি না স্যার। আমি জানিস না তুই? আচ্ছা চল এটা বল, আমানের সঙ্গে তোর কি ঝামেলা ছিল? কোনো ঝামেলা ছিল না স্যার, বন্ধু তো আমার। আচ্ছা, তা সেই বন্ধুকে সোডা বোতল দিয়ে মারতে গিয়েছিলি তো তুই? আরে না না স্যার, ওই মদ খেয়ে একটু ঝামেলা হয়ে গেছিল আর কি। রফিক তো ভালো বন্ধু স্যার আমার। তার মানে আমার নয়? না না স্যার, ও তো ভালো বন্ধু আমার। ওদের দুজনের টাকা মেরেছিস তো তুই? স্যার ওই ধান্দায় তো ওপর নিচ হয়, তাই না তোর স্যার? সমস্ত ধান্দা না তোর পিছন দিয়ে টেনে বার করবো। যেদিন আমান আর রফিক গায়েব হয়েছিল কোথায় ছিলিস তুই? কোন দিন স্যার? 1 তারিখে। 1 তারিখে আমি ওই হিল পয়েন্ট হোটেল ঘোরবন্দরে ছিলাম স্যার। আমি চাঁদের বদলুর লজে স্যার।
কার সাথে গেছিলিস তুই ওখানে? ওই স্যার আমি বল কার সঙ্গে গিয়েছিলি তুই, বল। স্যার স্যার সালমার সঙ্গে স্যার। কে সালমা? ও ওই রফিক আমার বন্ধু, ওর বৌদি স্যার, বিধবা স্যার। ওর দাদা মারা যাওয়ার পর আমার আর ওর বৌদির মধ্যে একটা সম্পর্ক হয়েছে স্যার। রফিক জানে এই বিষয়ে কিছু? না স্যার, আমি বলতেই চাইছিলাম ওকে। আর আমান? ও সবটাই জানে স্যার, ও দেখে নিয়েছিল আমাদের একদিন। কতক্ষণ ছিলিস তোরা কোথায় স্যার? ওই লজে? ও স্যার ওই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ছিলাম। সত্যি বলছিস তো? স্যার মিথ্যে বলবো কেন? স্যার 1 মিনিট স্যার। স্যার আমানের মোবাইলে কোনো হিনা নামের মেয়ের অনেকগুলো ফোন এসেছে। এই হেনাকে পুলিশ স্টেশনে নিয়ে আসো, আর ওই লজের সিসিটিভি ফুটেজ চেক করো। দেখো এই রাকেশ সত্যি বলছে কিনা। ওকে স্যার। কবে দেখেছো আমানকে? অনেক দিন থেকে স্যার। আমি আর ও একে অপরকে পছন্দ করতাম, কিন্তু ও কোনো কাজকর্ম করতো না, তাই আমার বাড়ির লোক এসব পছন্দ করতো না। আর আমিও ওর সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিলাম। আর তারপর যখন কাজ করতে শুরু করলো তখন? যখন ও চাকরি করতে শুরু করলো তো আমরা আবার আমাদের সম্পর্কের কথা ভাবতে শুরু করলাম। এবার তো আর কোনো প্রবলেম হবে না, তাই না? তোমার বাড়ির লোকেদের উল্টোপাল্টা ইমেজ বানিয়েছো, সেটা শুধরাতে সময় লাগবে। তা সময় নাও না তুমি। আর আমার কাছে অনেক সময় আছে। আর হ্যাঁ, ততদিন আমার চাকরিটাও ঠিক হয়ে যাবে। এখন স্যালারি 12,000 টাকা, ততদিনে 20,000 টাকা হয়ে যাবে। এই জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করো আর নিজের কাজে মন দাও তো তুমি। সত্যি কথা বলবো একটা, তোমার সঙ্গে যবে থেকে দেখা করতে শুরু করলাম, শুধু তোমার ব্যাপারেই আমি ভাবছি। কিন্তু তাহলে এবার তোমার বাড়িতে তোমার আর আমানের রিলেশনের ব্যাপারে কিছু কি জানতো? না স্যার, আমাদের রিলেশনের ব্যাপারে কেউ কিচ্ছু জানতো না। আর ওই দিনও স্যালারি পাওয়ার কথা ছিল। আমরা সেদিন বাইরে যাওয়ার প্ল্যানও করেছিলাম, কিন্তু এলোই না। স্যার, আমার মনে হয় না ও 70,000 টাকার জন্য এইসব কিছু করবে। ও যতটুকু আয় করছিল তাতে ও খুব খুশিই ছিল। ঠিক আছে, তুমি যাও। যদি আর কিছু জানার হয় তোমাকে ডেকে পাঠাবো। রানে স্যার, এই রাকেশকে আমার ঠিক লাগছে না। কিন্তু স্যার সন্দেহ করার কোনো উপায়ও নেই, ও সত্যি কথা বলছে। তুমি ওই লজে সিসিটিভি ফুটেজ ঠিক করে চেক করেছিলে? ইয়েস স্যার। লজের সিসিটিভি ফুটেজ অনুযায়ী সারাদিন সালমার সঙ্গেই ছিল। আমান, চিঠি এসেছে রে। কই দেখি, পড়তো। তোমার নামে রয়েছে। আমাকে আবার কে লিখবে? লেখ তো কার চিঠি। কে লিখেছে রে? আমানদা পাঠিয়েছে। আমানের? কি লিখেছে আমান? কোথায় আছে ও? কেমন আছে ও? পড় না, কে লিখেছে, তাড়াতাড়ি পড়। মা, আমাকে খোঁজার চেষ্টা করো না, আমি যেখানে আছি ভালো আছি। তোমার আমান। স্যার, এটা আমার ছেলে আমানের হাতের লেখাই নয়। আপনি দেখুন না এটা, এই দেখুন। ম্যাচ তো করছে না। স্যার, এই চিঠি নিশ্চয়ই অন্য কেউ লিখেছে। হ্যাঁ স্যার, এই এনভেলপে পোস্ট অফিসে কোনো স্ট্যাম্প নেই। তার মানে কেউ আমাদের জেনে শুনে বোকা বানানোর চেষ্টা করছে। কিন্তু কে আর কেন? স্যার আমানের মোবাইলটা আজকে একবার অন হয়েছিল স্যার। পুলিশ স্টেশনে আমানের ছবি পাঠাও। ইয়েস স্যার। মাসিক মাত্র 12,000 টাকা মাইনেতে কাজ করা আমানকে কেউ কেন অপহরণ করতে যাবে? কিন্তু রফিক আর আমান কোথায় গিয়েছে? নাকি তাদের পাঠানো হয়েছিল? আর সে কে ছিল যে পুলিশের তদন্ত ভুল পথে চালিত করতে চাইছে? পুলিশ যখন এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে, তখন একটা খবরে এই কাহিনীতে নতুন মোড় এনে দিল। পনভেল পুলিশ শহরের বাইরে একটা ডেড বডি পেল, যার সঙ্গে রফিকের আধার কার্ড ছিল।
চেক করো। স্যার বডিটা রফিকেরই। এই দেখুন ওর আধার কার্ড। বডিটাকে পোস্টমর্টমে পাঠাও। রানে, স্যার হতে পারে এই আমান আর রফিকের মধ্যে কিছু একটা ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছিল, আর সেই জন্য আমান রফিককে মেরে দিল। হ্যাঁ স্যার। আর স্যার ঝগড়ার কারণ এটা হতে পারে আমান হয়তো রফিককে সালমা আর রাকেশের অ্যাফেয়ারের ব্যাপারে কিছু বলতে চেয়েছিল। আর এই কারণে রফিকের মাথা খারাপ হলো, তাই ও ঝগড়া শুরু করে দিল। কিন্তু স্যার প্রশ্নটা এখনো সেটাই রয়েছে যে আমান কোথায়। রানে, আমার মনে হচ্ছে এই কেসটা যেমন দেখতে লাগছে ঠিক সেরকম নয়। আমান 70,000 টাকা নিয়ে পালিয়ে গেল, তারপর ওর বাড়িতে চিঠি এলো যেটা ওর হ্যান্ডরাইটিং নয়, আর তারপর রফিক মারা গেল। কিছু তো একটা আছে যেটা মিসিং, কিছু তো আছে যেটা আমাদের খুঁজে বার করতে হবে। স্যার, আমাদের মোবাইল আবার সুইচ অন হয়েছে পুনেতে। কোনো ফোন করা হয়েছিল ওই ফোন থেকে? কোনো ফোন নেই, কোনো কল নেই, কোনো মেসেজ নেই, কিচ্ছু নেই। একটা কাজ করো স্যার, রাকেশের পিছনে আমাদের খোঁচরকে লাগিয়ে দাও। আমি ওর প্রত্যেকটা মুভমেন্টের খবর চাই। ওকে স্যার, চলো। রফিকের ডেড বডি পাওয়ার পর এই মামলাটা যেন আরো জটিল হয়ে গেল। আমার নিখোঁজ হয়েছে প্রায় 1.5 মাস কেটে গিয়েছে, কিন্তু তার সম্পর্কে এখনো কোনো খবর পাওয়া যায়নি। যেহেতু আমান আর রফিক একসঙ্গে নিখোঁজ হয়েছিল, তাই তাদের একসঙ্গে মারা যাওয়ার পসিবিলিটিও অস্বীকার করা যাচ্ছিল না। কিন্তু আমান যে মারা গিয়েছে সেই বিষয়ে কোনো জোরালো প্রমাণ এখনো অবধি হাতে আসেনি। এই কেসটা একটা কোর্ট কেস হওয়ার রাস্তায় হাঁটছিল, কিন্তু পুলিশ আশা ছাড়তে রাজি ছিল না। এই গোটা মামলায় তাদের সবচেয়ে বেশি সন্দেহ রাকেশের উপর ছিল। পুলিশ রাকেশ আর এই মামলায় যুক্ত প্রত্যেক ব্যক্তির উপর কড়া নজর রাখতে শুরু করলো। স্যার, স্যার রাকেশের ব্যাপারে তো বাকি সবকিছু ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার খুব অদ্ভুত। কি? ওর কাছে একটা নয় 2টো মোবাইল ফোন রয়েছে, আর একটা ফোনও মাঝে সাঝে লুকিয়ে ব্যবহার করে থাকে। রানে, স্যার জানি না কেন প্রথম থেকেই আমার এরকম মনে হচ্ছে যে রাকেশ আমাদের থেকে কিছু লুকোচ্ছে। ইয়েস স্যার। তুমি এই লজের সিসিটিভি ফুটেজ ঠিক করে চেক করেছিলে তো? রাকেশ পুরোদিন ওখানেই ছিল তো? হ্যাঁ স্যার, আমি লজের রেজিস্টার অনুযায়ী চেক ইন আর চেক আউট আমি ফুটেজ না দেখেছিলাম। রানী, আমার ওই লজের পুরো দিনে সিসিটিভি ফুটেজ চাই। ওকে স্যার। দেখলে প্রায় 4 ঘন্টা পরে ফেরত এলো। ইয়েস স্যার। কিছু তো গোলমাল আছে। চলো লজে গিয়ে জিজ্ঞাসাবাদ করি। স্যার আমি শুধু খাওয়ার অর্ডার নিয়ে গিয়েছিলাম। কি কি খাবার নিয়ে গেছিলে? এখন স্যার আমার মনে পড়ছে না। ওনাদের কিচেন অর্ডার টিকিটটা নিয়ে এসো। ঠিক আছে স্যার। স্যার শুধু 2টো রুটি? হ্যাঁ স্যার, 2জন মানুষের পক্ষে এটা তো খুব কম অর্ডার। আর কে ছিল রুমে? স্যার ওই মহিলার দরজা থেকেই প্লেটগুলো নিয়ে নেয়। তখন লোকটা মনে হয় বাথরুমে ছিল। ছেলেটাকে দেখেছিলে তুমি? না স্যার, কিন্তু বাথরুম থেকে জল পড়ার আওয়াজ আসছিল। ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। রানে, স্যার এই রাকেশ আর সালমা দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে আসো। তোমার আর রাকেশের অবৈধ সম্পর্কের জন্য তুমি তোমার দেওয়ারের খুন করিয়ে দিলে। না স্যার, এটা সত্যি নয়। দেখো, রাকেশ আমাদের সব সত্যি বলে দিয়েছে, আর ও আমাদের বলেছে যে তুমি ওকে রফিককে মারার জন্য বলেছিলে। না স্যার, ও মিথ্যে বলছে। আমি তো শুধু কি? হ্যাঁ, কি বলো? স্যার, সেদিন প্ল্যান অনুযায়ী আমি আম্মিকে মিথ্যে বলে বাড়ি থেকে বেরোই। আমার আর রাকেশের দেখা করার কথা ছিল। আমি আসছি, আমার আসতে একটু দেরি হবে। আরে আমান, সব সময় ন্যাকামো করিস? হ্যাঁ, এই প্রথম তুই স্যালারি পেয়েছিস, আমার পার্টি চাই ব্যাস। আরে রফিক ভাই, আজকে নয় ভাই, আজ আমাকে আরো 3খানা কাস্টমারের কাছে যেতে হবে। আর আজকের কালেকশন 70,000 টাকা, সেই টাকাটা আবার অফিসে জমা করতে হবে। কি ব্যাপার ভাই আমান, হ্যাঁ তুই তো বেশ বড় হয়ে গেছিস, পকেটে 70,000 টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। আরে কোথায় ভাই, ওটা আমার থরি না, কোম্পানির। তুই তো জানিস ভাই। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ চল, ফোন রাখ, পরে দেখা হচ্ছে ভাই। সালমা, সালমা,
বোরখা পরে আসোনি কেন? বলেছিলাম না বোরখা পরে বেরোবে। কে জানে জায়গাটা কেমন। তুমিও না খুব টেনশন করো। বোরখা তো ব্যাগেই রয়েছে। তুমি তো জানো আমি কি মিথ্যে বলেছি। তুমিও না। সালমা, আমি ভাবছিলাম একটা ব্যবসা করব, তাহলে এরপরে কোনো চিন্তা থাকবে না। রাকেশ, আমানকে তো চেনোই তুমি। হ্যাঁ, কেন কি হয়েছে? আমি ভাবছিলাম যে তুমি ওর মতো কিছু একটা চাকরি করো। মাথা খারাপ হয়েছে তোমার? লটারি লেগে গেছে ওর। পকেটে 60-70 হাজার টাকা নিয়ে ঘোরে। আর আজ ওর পকেটে 70 হাজার টাকা ছিল। সেই জন্যই তো রফিক ওর কাছে পার্টি চাইছিল। তুমিও করো না। আমি একটা ফোন করে আসছি। হ্যাঁ, হ্যাঁ রফিক ভাই, ওই তোর আর আমানের কাছ থেকে টাকা নিয়েছিলাম না 20,000 করে, সেটা ফেরত দেবো। ঠিক আছে রাকেশ দা, কালকে দিয়ে দিও তুমি। আরে ভাই আজকে চলে আয় না, কালকের কে জানে খরচ হয়ে যায় যদি। ঠিক আছে, তাহলে কোথায় দেখা করব? ভাই একটা কাজ কর, ওই পনভেল আছে না, পনভেল, ওখানে চলে আয়। অমনকেও সাথে নিয়ে আসিস। ঠিক আছে রাকেশ দা। আচ্ছা সালমা শোনো না, ওই একটা আর্জেন্ট কাজ এসেছে, আমি চললাম। তুমি ততক্ষণে খাবার খেয়ে নাও। কিন্তু কোথায় যাচ্ছ? একটা আর্জেন্ট কাজ এসেছে বাবা, আমি ঠিক চলে আসবো। আচ্ছা শোনো, তোমার বোরখাটা কোথায়? ব্যাগে। ঠিক আছে, ওকে। ব্যাস স্যার, আমি এইটুকুই জানি। তারপরও চলে যায় আর 3-4 ঘন্টা পর আবার ফিরে আসে। বোরখা পরে গেছিল? হ্যাঁ স্যার। তার মানে তুমি এটা জানতে যে রাকেশ রফিককে খুন করতে যাচ্ছে, আর এটা জেনেও তুমি চুপ ছিলে? না স্যার, সত্যি আমি কিচ্ছু জানি না। ও এরকম কিছু করতো সেটা আমি সত্যিই জানতাম না। দেখ, সালমা আমাদের সবকিছু সত্যিটা বলে দিয়েছে। এবার তুই সত্যিটা কি বলবি, নাকি আমি আমার মতো ট্রিটমেন্ট দেবো? বল। স্যার 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 মিথ্যে বলছে স্যার সালমা, এরকম কোনো ব্যাপার নয় স্যার। স্যার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে রফিকের কিছু জানা গেল কিনা। মোবাইল কই তোর? এই যে স্যার। আর আরেকটা স্যার? অন্য মোবাইলটা বের কর। কোথায় ওটা? বের কর। দিচ্ছি স্যার। কেন মালিক দুইজনকে? বল 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 বল। স্যার ও স্যার, ওই স্যার ওই রফিককে রাস্তা থেকে সরাতে হতো স্যার। আমি ভয় পেয়ে গেছিলাম যে ও হয়তো আমান রফিককে আমার আর সালমার ব্যাপারে সব বলে দেবে। স্যার আমার কাছে কাজকর্ম কিছু নেই স্যার, কিছু টাকা পয়সার প্রয়োজন ছিল। তো ওই দিন আমানের কাছে 70,000 টাকা ছিল স্যার। তো আমি সেই জন্যই ওখানে গেছিলাম স্যার। আর ওই জামালেরও আমানের থেকে বদলা নেওয়ার ছিল, তাই ওকে সাথে নিয়ে গিয়েছিলাম। এই জামালটা আবার কে? হেনার দাদা স্যার। আরে রাকেশ দা, ওই টাকাটা। হ্যাঁ টাকা চাই তোর? হ্যাঁ হ্যাঁ দেবো তো টাকা। এনেছো তো আমান? টাকা এনেছিস তো আমার? আরে রাকেশ দা, এগুলো কি করছো তুমি? আরে কি হচ্ছে? আরে রাকেশ দা কি করছো তুমি? রাকেশ দা ছাড়ো, ছাড়ো, এসব কি করছো? ছাড়ো বলছি। রাকেশ দা এর মধ্যে অফিসের ব্যাপার করছো। রাকেশ দা ছাড়ো কে? আমান, আরে আমান, এটা কি করলি তুই? সালা আমার বোনের সাথে বিয়ে করতে গেছিল। হাট, নিজেকে বিরাট কিছু মনে করে ও। রানে স্যার, জামালকে তুলে নাও। জামাল কোথায়? ও তো ধরো কে? স্যার ওই আমার বোনের সাথে বিয়ে করতে চেয়েছিল। আমার বোনের আশেপাশে তোকে যেন দেখতেও না পায়। দাদা আমি হেনার সাথে ভুল করেও ভাববি না কখনো। এই জন্য যখন রাকেশ আমাকে আমান আর রফিকের মার্ডার করার প্ল্যানে থাকতে বললো, তখন আমি মেনে নিলাম। আমি তোমাদের দুজনকে কিন্তু ছাড়বো না, সবাইকে বলে দেবো কিন্তু। তোকে তো আমি পালাচ্ছিস কোথায়? পালাবি না। এই ধর ওকে, ধর রাকেশ, ওকে ধর। এই পালাবি না, মেরে ফেলবো তোকে কিন্তু বলে দিলাম। আমানের লাশটা কোথায়? ওই ওখানে জঙ্গলেই মাটিতে পুঁতে দিয়েছি ওকে।
স্যার এই রুমালটা চেনেন আপনি? রাকেশ আর সলমার অবৈধ সম্পর্ক রাকেশকে অপরাধের নরকের দিকে ঠেলে দিল। অন্যদিকে আমান আর হেনার জীবন জামালের ক্রোধের কারণে শেষ হয়ে গেল। যদি জামাল এই সম্পর্ক মেনে নিতে নাই পারে তাহলে কথা বলে এই সমস্যার সমাধান করা যেত। রাকেশ আর জামাল প্রায় পারফেক্ট প্ল্যান বানিয়ে ফেলেছিল, কিন্তু অপরাধ কখনো লুকিয়ে থাকে না। রাকেশের লোভ আর জামালের মনে ঘৃণা আমান আর রফিকের প্রাণ কেড়ে নিল, আর এখন ওরা দুজনই খুনের অপরাধের শাস্তি ভোগ করছে। সালমাও এই অপরাধে ভাগীদার হওয়ার কারণে জেলের ভিতরে রয়েছে। এই তিনজন মিলে দুজন মাকে সারা জীবনের মতো শাস্তি দিল। বেচারি হামিদা আজও মানুষের জামা সেলাই করে নিজের অসুস্থ ছেলের ওষুধের জন্য টাকা জোগাড়ের চেষ্টা করে চলেছে। লোভে পাপ, পাপে মৃত্যু, এটা শুধুমাত্র একটা প্রবাদই নয়, বরং অনেক বড় একটা সত্য আর আমাদের সবার কাছে শিক্ষা। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর পর্দা ফাঁস করবো আরো একটা অপরাধের। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।